আজ আমরা দেখব মৌখিক ঐতিহ্য এবং অতীতের উত্তরাধিকার। প্রথম আমরা আসব মৌখিক ঐতিহ্য, ওরাল ট্র্যাডিশন। মৌখিক ঐতিহ্যটা কি? মৌখিক কথাটা থেকে আমরা পাচ্ছি মুখে 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 থাকা বা মুখে মুখে চলে আসা, এটাকে আমরা মৌখিক বলছি। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে এমন একটি সাংস্কৃতিক প্রবাহ বা এমন ধরনের সাংস্কৃতিক প্রবাহ বা সাংস্কৃতিক বিষয় যা প্রত্যেকটি জাতি মানুষের বিশেষ সংস্কৃতিকে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরে। তাহলে মৌখিক ঐতিহ্য হচ্ছে যে একটি সাংস্কৃতিক বা এক ধরনের সাংস্কৃতিক প্রবাহ বা সাংস্কৃতিক বিষয় যা প্রজন্মের পর প্রজন্ম, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষের মুখে মুখে বিভিন্ন ধরনের কাহিনী বর্ণিত হয় এবং বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত হয়ে আসে। তখন তাকে বলা হচ্ছে মৌখিক ঐতিহ্য। প্রত্যেক দেশের মানুষেরই, প্রত্যেক জাতিরই বিশেষ কতগুলো ঐতিহ্য থাকে। সেই ঐতিহ্য যখন মুখে মুখে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় তখন সেটি মৌখিক ঐতিহ্য বলে আমরা ধরি, এবং সেই মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে ইতিহাস নির্ণয়, ইতিহাসের উপাদান আমরা সংগ্রহ করতে পারি। তো এই মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্যগুলো কি? মৌখিক ঐতিহ্যের বিষয়ে বিভিন্ন পণ্ডিত তাদের উদ্যোগে বিভিন্ন ধরনের সংগঠনও গড়ে তুলেছেন মৌখিক ঐতিহ্যকে কেন্দ্র করে ইতিহাসের বিষয়বস্তু সংগ্রহের বিষয়ে। তো সেই মৌখিক ঐতিহ্যকে কতগুলো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে সাক্ষাৎকার। সাক্ষাৎকার মানে কোনো ব্যক্তিকে সামনে রেখে হয় কোনো রেকর্ডার, নাই কোনো অন্য কোনো বিজ্ঞানসম্মত মাধ্যম বা ভিডিও বা অডিও টেপ রেকর্ড করে রাখা। তাহলে বিশেষ কোনো ব্যক্তির বিশেষ কোনো ঘটনা বা বিশেষ ঘটনার বিবরণ, এইসব বিভিন্ন আধুনিক যন্ত্রের সাহায্যে সেগুলোকে রেকর্ড করা হয়। তাহলে সাক্ষাৎকার গ্রহণ। 2 নম্বর হচ্ছে অলিখিত উপাদান। যেহেতু আমরা বললাম যে কোনো ব্যক্তির তার পূর্ব জেনে থাকা বা দেখা বা জানা ঘটনা রেকর্ড করা হয়, তাহলে সেই বিষয়টা হচ্ছে অলিখিত, অর্থাৎ সেটা লেখা আকারে থাকছে না। আচ্ছা, 3 নম্বর হলো সংরক্ষণ। তাহলে সেই ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে সেটিকে সংরক্ষণ করে রাখা হয় কোনো মহাপেজখানা বা কোনো সংগ্রহালয়, যেখান থেকে প্রয়োজনে সেই বিষয়ের উপর আমরা ইতিহাসের কোনো উপাদান সংগ্রহ করতে পারি। এছাড়া প্রত্যক্ষ উৎস বলতে পারি, ওই যে
কোনো ঘটনার সাক্ষী থাকা। তাহলে কোনো ঘটনার সাক্ষী যিনি থাকছেন তিনি মুখে মুখে সেই ঘটনার বিবরণ প্রদান করছেন। তাহলে এটা একটা প্রত্যক্ষ উৎস হিসেবে আমরা বলতে পারি, যেটা পরবর্তীকালে যথার্থ মৌখিক ইতিহাস লেখা হতে পারে যে বিষয়টাকে কেন্দ্র করে। এখন এরকম মৌখিক ঐতিহ্যের উদাহরণ কি আছে? প্রাচীন গ্রিক এবং রোমান লেখকরা, ঐতিহাসিকরা অনেক সময়ই তারা সেখানে না পৌঁছে দেখা যাচ্ছে যে অন্যের কাছ থেকে প্রাপ্ত বিবরণ শুনে তারা ইতিহাস লিখেছেন। যেমন হেরোডোটাস তার হিস্টোরিস গ্রন্থে 6 বছর আগে, তার জন্মেরও 6 বছর আগে ঘটে যাওয়া ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন। কারণ তিনি বলেছেন যে সেই সময় সাক্ষী থাকা এমন কোনো ব্যক্তি যারা তখনও জীবিত ছিলেন, তাহলে তাদের বর্ণনা থেকে তিনি সেই প্রত্যক্ষ দর্শনের ঘটনা শুনেছেন এবং তার উপর বেশ করে তিনি ইতিহাস লিখেছেন। যেন হয়তো ভারতবর্ষে তিনি আসেননি, হয়তো দেখা গেছে ভারতবর্ষের ইতিহাস রচনা করেছেন। তো যাই হোক, থুকিডিডিস তাঁরও তিনি ওই মৌখিক বিবরণ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ইতিহাস লিখেছেন। তাহলে মৌখিক বিবরণ থেকে নিয়ে সাক্ষ্য নিয়ে ইতিহাস রচনা করা। যখন আমাদের দেশে হিউয়েনসাং এসেছেন, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়েছেন, বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথাও বলেছেন। তাহলে সেই তাদের বর্ণিত ঘটনা, তাদের দ্বারা সরবরাহ করা বিভিন্ন রকমের উপাদান, যেগুলো তিনি ইতিহাসে স্থান দিয়েছেন, তার ভারত ভ্রমণ কথাতে সেগুলো তারা উল্লেখ করেছেন। নীলকরদের অত্যাচারের ইতিহাস, বিষে ডাকাতের কথা, নীলকর সাহেবদের অত্যাচারের কথা সমস্ত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বিষে ডাকাতের কথা এরা তাদের মনের মধ্যে পরবর্তী প্রজন্মের কাছে সেটা কিন্তু হাজির হয়েছে। 1908 সালে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ফাঁসিকে কেন্দ্র করে জনৈক অজ্ঞাত পরিচয় গীতিকারের লেখা একবার বিদায় দে মা, ফিরে আসি। তাহলে এইসব ঘটনা, এইসব বিষয়বস্তু সেই সময়ের একটা তথ্য সরবরাহ করতে পারে। উদ্বাস্তুদের ইতিহাস, সেই সময় চলে আসা সেই বিভাগ, হিন্দুরা তাদের নিরাপত্তার তাগিদে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলা তথা পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে চলে আসা। তাহলে এখানেও দেখা গেছে যে সেই সময়কার সাক্ষী থাকা কোনো মানুষ তাদের ঘটনা, তাদের তথ্যকে তাদের রেকর্ড করে, তাদের ভয়েসকে রেকর্ড করে সেটা পরবর্তীকালে সংরক্ষিত করে রেখে দেওয়া সম্ভব হয়েছে, যার দ্বারা পরবর্তীকালের ইতিহাসের উপাদান হিসেবে সেগুলোকে আমরা ইতিহাস রচনার বিষয়বস্তুর ওখান থেকে সংগ্রহ করা সম্ভব হতে পারে। এবার তাহলে মৌখিক ইতিহাসের গুরুত্বটা কি? মৌখিক ইতিহাসের গুরুত্ব প্রথমেই যে আদিম সমাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আদিম সমাজ কেন বলছে না? যখন কোনো লিখিত বিবরণ ছিল না, তাহলে সেই লিখিত বিবরণ না থাকার জন্য বিভিন্ন ধরনের কাহিনীকে প্রচলিত হয়ে গেছে, মুখে মুখে বহুকাল ধরে, বহু যুগ ধরে সেগুলো প্রচলিত হয়েছে। সেগুলোকেই পরবর্তীকালে কোনো গ্রন্থাকারে সন্নিবেশিত করা হয়েছে, সংরক্ষিত করে রাখা আছে। এগুলো তাহলে প্রথমেই বললাম, যখন প্রাগৈতিহাসিক যুগ বা যখন ইতিহাস রচিত হয়নি সেই সময়কার কথা, তাহলে প্রাথমিক বিবরণ এগুলো সংগ্রহ করেছে, একেবারে শুরুর ঘটনা, সেই সবগুলোর ইতিহাস রচনার একটা প্রাথমিক মাধ্যম হিসেবে মৌখিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ।
নিম্নবর্গের কথা, সাধারণত নিম্নবর্গের কথা, তাদের মানুষের জীবনযাত্রা, তাদের অবহেলিত মানুষদের সম্পর্কে বিশেষ কোথাও কোনো জায়গায় নথি উল্লিখিত নেই। তাহলে সেই সব অবহেলিত মানুষদের কিন্তু বংশ পরম্পরায় চলে আসা তাদের ইতিহাস, তাদের জীবনযাত্রা, তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, এই সব বিষয়গুলো অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থান, সেগুলো কিন্তু বিভিন্ন মৌখিক ঐতিহ্যের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে চলে আসে। আর কি না, যথার্থ তথ্য সরবরাহ করা। না, বিভিন্ন সাম্রাজ্যবাদী ঐতিহাসিক তাদের নিজেদের অন্যায় অবিচারকে আড়াল করার জন্য অনেক সময় তারা কিছু মৌখিক ঐতিহ্য তুলে ধরেন, দেশীয় ঐতিহ্যে জনসমাজের কাছে সেই তথ্যগুলোকে সরবরাহ করে দেয়, যাতে তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ হতে পারে, তাদের প্রকৃত সত্য, প্রকৃত তথ্য উদ্ঘাটিত নাও হতে পারে। যাই হোক, তাহলে এগুলো হলো মৌখিক ঐতিহ্যের গুরুত্ব। তো মৌখিক ঐতিহ্য কি তাহলে আমরা ইতিহাসের পুরোপুরি তথ্য হিসেবে গ্রহণ করতে পারি? না, মৌখিক ইতিহাসের আপাত মূল্য থাকলেও এগুলি কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। কেন না, কোনো বিশেষ মতাদর্শে দীক্ষিত মানুষের যদি সাক্ষাৎকার গ্রহণ করা যায়, তাহলে কিন্তু তার থেকে ঐতিহাসিক উপাদান পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। কারণ যিনি সেই মতাদর্শের অধিকারী, তিনি সেই মতের পক্ষে অতিরঞ্জিত কোনো বিবরণ লিপিবদ্ধ করতে পারেন, সরবরাহ করতে পারেন, যার উপর বেশ করে তখন ইতিহাসের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে যায়। 2 নম্বর বিষয়, মৌখিক ইতিহাসের কাহিনী মুখে মুখে প্রচলিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই তথ্য ভুল হয়ে যেতে পারে। 3 নম্বর, তাহলে দীর্ঘকাল ধরে এইসব কাহিনী যখন লোকমুখে প্রচারিত হতে থাকে, তখন তা অতিরঞ্জিত হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচনা ভুল হয়ে যেতে পারে। তো যাই হোক, ইতিহাস রচনার পূর্বে বিভিন্ন উপাদানকে যাচাই করেই তখন তাকে মাল মশলা হিসেবে গ্রহণ করা যেতে পারে। বেশ, এবার আমরা দেখব অতীতের উত্তরাধিকার। অতীতের উত্তরাধিকার, অতীত বলতে আমাদের ফেলে আসা সময়, আমাদের পেরিয়ে যাওয়া, চলে যাওয়া জীবন। তাহলে সেই অতীতের উত্তরাধিকার কারা? উত্তর মানে হচ্ছে পরবর্তীকাল, অধিকার অর্থাৎ পরবর্তীকালের অধিকার, তাদেরকে বলে উত্তরাধিকার। অনেক সময় তো আমাদের বলে ফ্যামিলিতে, পাড়ায়, যে এর উত্তরাধিকাররা সব কাজ করছে। উত্তরাধিকার তার মানে একটা বংশের পরবর্তীকালে যারা আসে তারাই হচ্ছে উত্তরাধিকার। বাবা, তারপরে তার ছেলে মেয়ে, নাতিপুতি, আবার তারা যখন তাদের বিয়ে, তাদের বাবা হওয়া, তারা আবার তাদের নাতিপুতি হওয়া, এই পরপর 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 চলে আসছে। এই হচ্ছে এক একটা সময়ের উত্তরাধিকার। তো সেই অতীতের উত্তরাধিকার অর্থাৎ অতীতের বিষয় তুলে ধরে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের সাজিয়ে বিষয়বস্তু ব্যাখ্যা করা, সেটা কাজ কিন্তু ঐতিহাসিকদের। তো যাই হোক, তো ঐতিহাসিকদের ব্যাখ্যাতে পার্থক্য থাকতে পারে। বিভিন্ন মতাবলম্বী ঐতিহাসিক গোষ্ঠী তাদের রচনায় তাদের মতামতকে প্রভাবিত করে, তাদের মতামত প্রকাশিত হয় সেখানে। তাহলে স্বাভাবিকভাবেই সেখানে ইতিহাস রচনার ব্যাখ্যায় কিন্তু পার্থক্য দেখা দেয়। ভারতবর্ষের ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি করে। ইংরেজ ঐতিহাসিকরা তাদের রচনায় এক ধরনের ব্যাখ্যাকে তুলে ধরেন,
আবার জাতীয়তাবাদী ঐতিহাসিকরাও কিন্তু ভারতের ইতিহাস রচনায় আরেক ব্যাখ্যাকে তুলে ধরে। পরস্পর বিরোধী ব্যাখ্যা হয়। ঔপনিবেশিক ইতিহাস রচয়িতারা তাদের উপনিবেশের ত্রুটি বিচ্যুতি এবং নিজের জাতির শ্রেষ্ঠত্বকে তারা প্রতিষ্ঠা করে, তুলে ধরে। অন্যদিকে জাতীয়তাবাদী ঐতিহাসিক যারা, তারা ঔপনিবেশিক সরকারের ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরে এবং ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য সেগুলোকে উঠিয়ে তারা তুলে ধরে এই তাদের ব্যাখ্যার মাধ্যমে। তো যাই হোক, প্রথমেই যারা উপনিবেশের যারা ঔপনিবেশিক শক্তি, তারা প্রথমেই এই শ্বেতাঙ্গ জাতির মানসিকতা নিয়ে তারা কিন্তু ঔপনিবেশের ইতিহাস রচনা দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তারা কীভাবে দৃষ্টিভঙ্গি তুলে ধরে তাদের? না, তারা নিজেদের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে, আর উপনিবেশগুলোর ত্রুটি বিচ্যুতি, উপনিবেশগুলোর অপশাসন, এগুলোকে তারা তুলে ধরে। এই দৃষ্টিভঙ্গিতে তারা ইতিহাস ব্যাখ্যা করেছে। প্রাচ্য দেশের স্বৈরতন্ত্র প্রতিফলিত হয়েছে তাদের রচনায়। তারা ভারতের শাসন ব্যবস্থায় প্রজার অধিকার না থাকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আলেকজান্ডার ডাও রচনা করেছেন হিস্ট্রি অফ হিন্দুস্তান। আবার তিনি বলছেন যে ভারতীয় ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরতন্ত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই প্রাচ্য দেশ বা উপনিবেশগুলোর ইতিহাসকে স্বৈরতান্ত্রিক ইতিহাস, অত্যাচারের ইতিহাস হিসেবে তারা তুলে ধরেছে। এশিয়াটিক সোসাইটির যারা প্রতিভাবান মানুষ ছিলেন, তারা কিন্তু ভারতবর্ষের বা প্রাচ্য দেশের ইতিহাস, দর্শন এগুলো তুলে ধরেছেন। এ বিষয়ে ওয়ারেন হেস্টিংস উদ্যোগ নিয়েছেন, স্যার উইলিয়াম জোন্স উদ্যোগ নিয়েছেন, যারা এশিয়াটিক সোসাইটি, কলকাতা মাদ্রাসা এইসব প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, তো এইসব প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতের কিন্তু ইতিহাস বিষয়ে গবেষণা শুরু হয়েছিল। শুধু ইতিহাস নয়, কিন্তু নৃতত্ত্ব, ভূগোল, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, ইতিহাস, এইসব বিভিন্ন বিষয়ে নিয়ে তারা গবেষণা উদ্যোগেই প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি। খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ, ইউরোপ থেকে আগত যেসব খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে এসেছিলেন, তারা ভারতীয় ভাষা ইতিহাস চর্চায় কিন্তু উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারণ তারা তাদের ভারতবর্ষে ধর্মকে ছড়িয়ে দিতে গেলে ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা সম্পর্কে তাদের জানা প্রয়োজন ছিল। আর সেই উদ্দেশ্যেই সেই সব জেসুইট পাদ্রীরা ভারতবর্ষের সংস্কৃত ভাষা চর্চা করেছিলেন। উইলিয়াম কেরি, মাসম্যান ওয়াট, তাদের প্রচেষ্টায় 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে উইলিয়াম কেরি রচনা করেছিলেন ইতিহাস মালা। কর্মচারী যারা বড় বড় আমলা সেন, তারা ভারতবর্ষের দায়িত্ব নেওয়ার আগে, ভারতের শাসন, বিচার বিভাগ, আইন, বিভিন্ন বিষয়ে দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, রীতিনীতি এইসব বিষয়ে জানার জন্য 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় গড়ে তুলেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে ভারতবর্ষে নিয়োগপত্র পাওয়ার আগে, সে কাজে যুক্ত হওয়ার আগে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি এইসব বিষয়ে তাদের জানা খুব প্রয়োজন ছিল। আর সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। যদিও পরবর্তীকালে এটি ইংল্যান্ডের হেইলেবেরি নামক জায়গাতে স্থানান্তরিত করা হয়েছিল। তো এই কলেজেরই অধ্যাপক রামরাম বসু প্রতাপাদিত্য চরিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজাবলী এইসব রচনা করেছিলেন। জেমস মিলের রচনা, ভারতের ইতিহাস রচনায় একটা সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন জেমস মিল। তিনি 1817 সালে রচনা করেছিলেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে 3 খণ্ডে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন। ভারত বিদ্বেষ,
ফুটে উঠেছে মিলের গ্রন্থে। ভারতবাসীকে একটা মূল্যবোধহীন বর্বর জাতি হিসেবে তুলে ধরেছেন। যাই হোক, মিলের লেখা ইতিহাস বেশ জনপ্রিয় হয়ে গেছে তৎকালীন সময়ে। হেইলেবেরি কলেজে তার বিষয় পাঠ্য বিষয় হিসেবেও বা তার বিষয়টি পড়ার জন্য সেখানে রেকমেন্ড করা হয়, সেখানে নির্দিষ্ট করা হয় এই বইটি পড়ার জন্য। তাহলে ভারতবর্ষের ইতিহাসকে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভিন্নভাবে। হিন্দু যুগ, মুসলিম যুগ বিভাজন হয়েছে ভারতবর্ষের ইতিহাস নিয়ে। এই মিলের অনুকরণেই অন্যান্য ব্রিটিশ লেখকগণও কিন্তু এই হিন্দু যুগ, মুসলিম, হিন্দু এই সব সভ্যতাকে কিন্তু পৃথক করে দিয়েছে। আপ্রাণ চেষ্টা করেছেন যে প্রাক ব্রিটিশ যুগে ভারতের শাসনভার ছিল অসভ্য, বর্বর মানুষদের হাতে। মানুষ বা প্রজারা কোনো সুশাসন পেত না। হ্যাঁ, এখানে ব্যাখ্যা করা হয়েছে ইসলামকে বর্বর, লুঠেরা হিসেবে, দখলদারদের ধর্ম। তারপর একের পর এক হত্যাকাণ্ড তারা চালিয়েছেন, যে ধর্ম ভারতে ছড়িয়ে দিয়েছেন। আলেকজান্ডার ডাও বলেছেন মুসলিম শাসকরা তরবারির জোরেই নাকি মানুষের দেহ মনকে বন্দি করে ফেলেছেন। যাই হোক, তাহলে আবার হিন্দু শাসন ব্যবস্থাকেও কিন্তু অত্যাচারী, স্বৈরাচারী শাসন ব্যবস্থা বলে উল্লেখ করা হয়েছে। একমাত্র ব্রিটিশ শাসন ব্যবস্থায় হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তাই বলা হয়েছে মুসলিম যুগ, হিন্দু যুগ অন্ধকারাচ্ছন্ন ছিল, মুসলিম যুগে মুসলিমরা লুঠেরা। আর একমাত্র এই ব্রিটিশ যুগেই কলকারখানা প্রতিষ্ঠা থেকে রেল লাইন, রেলপথ প্রবর্তন, ইংরেজি শিক্ষা, আধুনিক সংস্কার কর্মসূচি গৃহীত হয়েছিল। তো তাই তিনি এখানে ভারতবর্ষের যুগ বিভাগকে 3টে পর্যায়ে ভাগ করেছেন। সম্ভবত তোমরা 11-এ সেগুলো পড়েছে। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীর ইতিহাস চর্চা। 19 শতকে শুরুতে বিভিন্ন লেখক, ঐতিহাসিক তারা ভারতের বিভিন্ন ধরনের ইতিহাস প্রকাশ করতে শুরু করেছিল। এর অধিকাংশই ছিল অবশ্য ব্রিটিশ কর্মচারী। তাদের লেখা যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমাদের এখানে 2-4টে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, যেমন মার্ক উইলকস রচিত হিস্টোরিক্যাল স্কেচেস অব দ্য সাউথ অফ ইন্ডিয়া, জেমস গ্র্যান্ডাউ হিস্ট্রি অব দ্য মারাঠাজ, জেমস টড অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান। এটা আমাদের মনে রাখতে পারো, জেমস টড অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান এই গ্রন্থটি। এছাড়া এনফিল্ড স্টোন, এটা মনে রাখতে হবে, এনফিল্ড স্টোনের গ্রন্থটির নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। এডওয়ার্ড থর্নটনের দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া। উইলিয়াম হান্টার, এই উইলিয়াম হান্টারের গ্রন্থটি মনে রাখতে হবে অ্যানালস অফ রুরাল বেঙ্গল, অ্যানালস অফ রুরাল বেঙ্গল। এছাড়া হেনরি এলিয়ট ও ডাউসন তাদের রচিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহাসিক সেই সময় ভারতবর্ষের ইতিহাস রচনা করেছে। 20 শতকের ইতিহাস, 19 শতক মানে 1801 থেকে 1900, 20 শতক 1901 থেকে 2000। এই 20 শতকে ভারতবর্ষে কিন্তু ইতিহাস সম্পর্কে এই চর্চা অব্যাহত ছিল, ইতিহাস চর্চা। এই সময়ে তাদের লেখা যেসব উল্লেখযোগ্য গ্রন্থ, এটা কিন্তু প্রথম এটা মনে রাখতেই হবে, ভিনসেন্ট স্মিথ রচিত আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। এছাড়া পি রবার্টসের হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া টু দ্য এন্ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডডওয়েল ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, কিথ কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইভাবে ভারতবর্ষে 20 শতকের বিভিন্ন সময়ে ইতিহাস চর্চা অব্যাহত ছিল। এগুলো সবই হলো ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। আমরা প্রথমেই বললাম যে ঔপনিবেশিকরা নিজেদের সভ্যতা সংস্কৃতিকেই তারা শ্রেষ্ঠ বলে গ্রহণ করেছিল। রুডিয়ার্ড কিপলিংয়ের হোয়াটস ম্যানস বার্ডেন, সেখানেও সেখানেও তোমার শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্বকে তুলে ধরা হয়েছে, যে শ্বেতাঙ্গ জাতির মূল কর্তব্যটাই যেন হলো কৃষ্ণাঙ্গদেরকে মানুষ করা, তাদেরকে
অন্ধকার যুগ থেকে আলোর যুগে নিয়ে আসা। তো যাই হোক, সেই ঔপনিবেশিক শক্তি ভারতবর্ষের ইতিহাসকে ব্যাখ্যা করেছেন তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির দিক থেকে। সে কারণে তারা সবসময় নিজেদের ইতিহাসকে শ্রেষ্ঠ সর্বোত্তম বলে উল্লেখ করেছেন এবং প্রাচ্য দেশগুলো বা উপনিবেশের মানুষদের তারা অসভ্য, বর্বর, রাজশক্তিগুলোকে স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক এই ধরনের ব্যাখ্যায় তারা ইতিহাসকে বিশ্লেষণ করেছেন। এবার দেশীয় ইতিহাস চর্চা কী ধরনের? প্রথমেই হিন্দু চেতনার ইতিহাস। এই দেশীয় ইতিহাস চর্চায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জাতীয়তাবাদী ঐতিহাসিক এরা কিন্তু দেশীয় ইতিহাস চর্চায় অংশ নিয়েছে। 1857 পরবর্তীকালে ভারতবর্ষে যেসব ইতিহাস রচিত হয়েছে সেগুলো ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা কিন্তু ফুটে উঠেছে তাদের রচনাগুলোর মধ্যে দিয়ে। এই জাতীয়তাবাদীরা ক্রমশই ভারতীয় সমাজ ধর্মে ব্রিটিশের বা বিদেশিদের বা ঔপনিবেশিকদের হস্তক্ষেপ না করার জন্য দাবি সেগুলো জনগণের কাছে তুলে ধরেছেন। জাতীয়তাবাদী হিন্দুদের সঙ্গে হিন্দু চেতনায় যুক্ত হয়ে পড়েছে। তো যাই হোক, যেমন দয়ানন্দ সরস্বতী তাঁর সত্যার্থ প্রকাশ এর শেষ দুটি অধ্যায়ে বাইবেল এবং কোরআনের সমালোচনা করেছেন। যাই হোক, যে এভাবে বিনায়ক দামোদর সাভারকর, মোহাম্মদ গজনী সিন্ধু পার হয়েছিলেন যেদিন, সেই দিনে নাকি হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম হয়েছিল। তো যাই হোক, সেটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেশীয় ইতিহাসগুলো রচিত হয়েছে। মুসলিম চেতনার ইতিহাস, যেমন হিন্দু চেতনার ইতিহাস আছে তেমনি মুসলিম চেতনারও ইতিহাস রচিত হয়েছে। কোনো কোনো মুসলিম জাতীয়তাবাদীরাও কিন্তু পশ্চিম এশিয়ার ইসলামের গৌরবের ইতিহাস তুলে ধরেছে এবং এদেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে, সেই মৌলিক পার্থক্য থেকে তারা তুলে ধরেছেন। এনাদের মতে কি হয়েছে না, হিন্দু মুসলমানদের মধ্যে চিরন্তন সংঘাত, এটা ইতিহাসের ধর্ম, ইতিহাসের নির্মম শত্রু। মৌলানা শওকত আলী তার প্রবন্ধে হিন্দু মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতির মিলন সম্ভব নয় এই ব্যাখ্যা দিয়েছেন, বা তাদের মিলনের কোনো সুযোগ নেই। তাহলে স্বাভাবিকভাবেই যে হিন্দু সংস্কৃতির ইতিহাসও যেমন রচিত হয়েছে তেমনি মুসলিম চেতনার ইতিহাসও কিন্তু রচিত হয়েছে। আঞ্চলিক বিভিন্ন ইতিহাস এই সময় ভারতীয় ঐতিহাসিকদের উদ্যোগে রচিত হয়েছে। এদের মধ্যে কুমুদনাথ মল্লিক নদিয়া কাহিনী, সুরেন্দ্রনাথ সেন অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠাজ, এগুলো সব আঞ্চলিক, এক একটা অঞ্চলের ইতিহাস, ভারতবর্ষের বিভিন্ন অংশের ইতিহাস। ব্রিজেন গুপ্ত সিরাজউদ্দৌলা, কালিঙ্গ দত্তের বেঙ্গল সুভাষ 1740 থেকে 73, আবার নরেন্দ্র কৃষ্ণ সিংহের রাইজ অফ শিখ পাওয়ার, শিখ শক্তির উত্থান। কালিঙ্গ দত্ত দ্য সাঁওতাল ইনসারেকশন অফ 1855 to 1855 to 57, মহাদেব গোবিন্দ রানারে রাইজ অফ মারাঠা পাওয়ার, সরদেশাইয়ের নিউ হিস্ট্রি অফ দ্য মারাঠাজ, নরহরি কবিরাজের ওহাবি অ্যান্ড ফারাজি রেবেলস অফ বেঙ্গল ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক ইতিহাস লিখিত হয়েছে। জাতীয় ইতিহাসও রচিত হয়েছে ভারতবর্ষের। এইসব ঐতিহাসিকরা তাদের তুলে ধরেছেন ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতিগুলোকে তুলে ধরেছেন। যেমন দাদাভাই নওরোজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতবর্ষের এই অর্থনৈতিক শোষণ, এই আর্থিক দুরবস্থা, এই শিল্প ধ্বংস হেতু বেকারত্ব, এই সব বিষয়গুলোকে কিন্তু তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। রমেশচন্দ্র দত্ত 2 খণ্ডে রচনা করেছেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। যদুনাথ সরকারের 4 খণ্ডের ফল অফ মোগল এম্পায়ার। শশীভূষণ চৌধুরী সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। রমেশচন্দ্র মজুমদারের 11 খণ্ডে
হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল। এইভাবে ভারতবর্ষের কিন্তু জাতীয় ইতিহাসও রচিত হয়েছে, অর্থনৈতিক ইতিহাস রচনা হয়েছে, আর্থিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন অমলেশ ত্রিপাঠী ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি, নরেন্দ্র কৃষ্ণ সিংহ তাঁর রচিত ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, বি মিশ্রের দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস, রঞ্জিত গুহর নিম্নবর্গের ঐতিহাসিক আমরা পড়বো আলাদা করে, রুল অফ প্রভার্টি ফর বেঙ্গল, বিনয় ভূষণ চৌধুরী গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল, সিরাজুল ইসলামের দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। এইসব গ্রন্থ কিন্তু অর্থনৈতিক তথ্যকে তুলে ধরার জন্য এইসব গ্রন্থগুলি রচিত হয়েছে। সামাজিক সাংস্কৃতিক বিষয়েও কিন্তু ইতিহাস রচিত হয়েছে, লিখিত হয়েছে। এ বিষয়ে আমরা দেখব রানাড়ে, মহাদেব গোবিন্দ রানাড়ে রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস, শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, হিস্ট্রি অফ ব্রহ্ম সমাজ, প্রদীপ সিংহ 19th সেঞ্চুরি বেঙ্গল, অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি। এইভাবে রাখাল চন্দ্র নাথ 19 শতক, ভাবসংঘাত সামান্য, দ্য নিউ হিন্দু মুভমেন্ট। এইভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রকেও তুলে ধরা হয়েছে। তাহলে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা অধিকাংশই ভারত বিদ্বেষী, তার মানে যে সকলেই ছিলেন তা নয়, তবে অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী। ভারতবাসীকে তারা স্বশাসন পাওয়ার অনুপযোগী বলে মনে করতেন, তাই তারা নিজেদের শ্রেষ্ঠত্বকেই তুলে ধরেছেন। আবার ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা ভারতবর্ষের অতীত ঐতিহ্য, ভারতবর্ষের গৌরবের কথাকে ফুটিয়ে তুলেছেন। তো এইসব ইতিহাস রচনায় আমরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। বেশ, আমরা এবার পরের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ব। পরের দিনে আমরা পড়ব আলাদা বিষয়, ইতিহাসের পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। যাই হোক, আজ আমরা এখানে শেষ করলাম।